নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল সকলে জেনে গিয়েছেন এবং প্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেস শাসক দল সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে। কিন্তু আপনারা আর একটা খবরও ইতিমধ্যে জেনে গেছেন যে জয়ের আনন্দে তৃণমূল কংগ্রেস সমর্থকদের ছোড়া বোমাতে সিপিআইএম কর্মী সমর্থকদের একটি পরিবারের 10 বছরের একটি বাচ্চা মেয়ে নিহত হয়েছে। বিজয় মিছিল যখন যাচ্ছিল এবং যে গ্রামটিতে যাচ্ছিল সেই গ্রামটির কয়েকটি সিপিএম পরিবারের ঘর পরপর আক্রান্ত হয়, তখনই বোমা ছোড়া হয় এবং তাতে এই বাচ্চা মেয়েটি প্রাণ দিয়েছে। এখন দেখুন, প্রত্যাশিতভাবে উপনির্বাচনে শাসক দল জিতেছে এবং এটা খুব ব্যতিক্রমী কিছু ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের খুশি থাকার কথা একটা কারণে হতে পারে যে ভোটের শতাংশ যতটা কম পড়েছে, গত লোকসভা নির্বাচনের সেগমেন্টে যতটা ভোট পড়েছিল তার তুলনায় সেইভাবে ভোট কমেনি, মাত্র 7,000 ভোট কমেছে, যেটা ভোটদানের হার যা কমেছে তার প্রেক্ষিতে খুব নগণ্য হ্রাস। এবং সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন, তিনি আদৌ দ্বিতীয় স্থানে ছিলেন না, মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বলতে যা বোঝায় সেটা তিনি ছিলেন না, তিনি ছিলেন ডিস্ট্যান্ট থার্ড। তার আগে দ্বিতীয় স্থানে আছে বিজেপি প্রার্থী আশিস ঘোষ, যিনি 28.2% মতো ভোট পেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে, যে প্রশ্নের উপর দাঁড়িয়ে আমার আজকের প্রতিবেদন, জিতল তৃণমূল কংগ্রেস, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী, তাহলে বিজয় উল্লাসে খুন করতে হলো সিপিআইএম সমর্থকের একটি বাচ্চা মেয়েকে কেন? আমার বন্ধু আনন্দবাজার পত্রিকা এক সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, একদমই বাম সমর্থক নন এই মুহূর্তে, দীপ্তেন্দ্র রায়চৌধুরী। দীপ্তেন তার ফেসবুক পোস্টে দেখছিলাম খুব সামারেলি একটা কথা বলেছেন যে এই হিংস্র আক্রমণের মধ্যে দিয়ে তৃণমূল কার্যত বুঝিয়ে দিয়েছে যে সংখ্যালঘু ঘরের ভোটাররা যদি অন্য কোনো দলের সমর্থক হয় বা অন্য কোনো দলকে ভোট দেওয়ার দুঃসাহস দেখায়, তার পরিণাম যেখানে তাদের গায়ের জোর বেশি সেখানে কি হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে যে তারপরেও যে প্রশ্নটা থাকছে, টার্গেট সেক্ষেত্রে সিপিআইএম কেন? এখানে আমাদের উত্তরটা খুঁজতে গেলে ভোটের ছবিটা একটু পরিষ্কারভাবে বুঝতে হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সরাসরি বলেছিলেন যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে আমি রাজি আছি, এবং সংখ্যালঘু ভোটারদের তিনি দুধেল ঘা হিসেবে যে গণ্য করেন সেটা পরিষ্কার করে দিয়েছিলেন। আর 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে 40 থেকে 90% সংখ্যালঘু ভোট আছে। এরকম 74টা কেন্দ্রের মধ্যে 71টা আসনের ফলাফল গিয়েছিল তৃণমূল কংগ্রেসের অনুকূলে। একটিতে বিজেপি লিড পেয়েছিল, দুটিতে বিজেপি লিড পেয়েছিল, আর একটিতে আইএসএফ জয়ী হয়েছিল ভাঙড় থেকে, আপনাদের মনে থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভার যে 148 কাট অফ ফিগার জেতার জন্য, সেখানে তৃণমূল কংগ্রেস 2021-এ অর্ধেক বাজিমাত করে দিয়েছিল সংখ্যালঘু প্রধান এলাকাগুলোকে কেন্দ্র করে। এবং 2021-এ আপনাদের মনে থাকবে যে বাম কংগ্রেস জোটকে খালি হাতে লড়াইয়ের ময়দান থেকে ফিরতে হয়েছিল। তাহলে এবার আপনি বলতে পারেন বা আপনারা বলতে পারেন যে কংগ্রেস সিপিএম যেখানে 74-এর মধ্যে 71, 69টা 2011 প্রথম দফার ভোটেই নির্ধারিত হয়ে গেছিল ফলাফল, দুটো কাউন্টার ম্যান্ডেট ছিল, পরে নির্বাচন হয় সেখানকার অনুকূল শাসক দলের পক্ষে দিয়েছিল। তো যাই হোক, আমি মূল প্রশ্নে ফেরত আসি। 2021-এর যেখানে রেজাল্ট হচ্ছে 74-এর মধ্যে 71,
আমি আবারও বলছি, এগুলো অ্যাবসলিউটলি সংখ্যালঘু প্রধান এলাকা বিধানসভা কেন্দ্র। তার মানে অন্য বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু নেই বা তারা একদমই ফ্যাক্টর না, এরকম নয়, সেটা আলাদা আকার। কিন্তু এখানে অ্যাবসলিউট ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে মাইনরিটিরা রয়েছেন এই ৭৪টা বিধানসভা কেন্দ্রে। তো তার মধ্যে ২০২১-এর নির্বাচনে ৭১টা তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল। যেটা তৃণমূল কংগ্রেসের আক্রোশের কারণ, সেটা হচ্ছে ২০০০ যখন ২৪-এর লোকসভা নির্বাচন হয়েছে, মানে গত বছর, যেখানে জোট মোটে একটি আসন পেয়েছে, মালদা দক্ষিণ আসনটা পেয়েছে, কংগ্রেস জিতেছে, সিপিএম যেটা আশা করেছিল মোহাম্মদ সেলিম সেই আসনটাও পায়নি। কিন্তু তারপরেও একটা বিষয় দাঁড়িয়েছিল যে দেখা গেছে ফিগার চক আউট করতে গিয়ে যে এই যে ৭৪টা বিধানসভা অধিক্ষেত্র, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা আসন বা এগিয়ে থাকা অধিক্ষেত্রের সংখ্যা ৫৪-তে নেমে গিয়েছে। ১২টাতে জোট এগিয়ে রয়েছে, মূলত মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর মিলিয়ে ৩টে জেলায়, কিন্তু লাগোয়া কন্টিগুয়াস জেলা। আর ৮টা জেলাতে, যেটা আগে বিজেপির 2টো লিড ছিল, ৮টা আসনে বিজেপি সেখানে ৮টা বিধানসভা অধিক্ষেত্রে লিড নিয়ে নিয়েছে। ফলে বিপদ সংকেত যেটা, অর্থাৎ আমি যখন আগের একটা এপিসোডে বলেছিলাম যে সংখ্যালঘুদের মধ্যে তৃণমূল সম্পর্কে প্রশ্ন উঠছে, ভোট ব্যাংকে নড়াচড়া হচ্ছে, কোনো কোনো জায়গায় ভোট ব্যাংকে ধস নামছে, অনেকে আমাকে বলেছিলেন যে তার বেসিসটা কি, আপনি পুরোটাই একটা বানিয়ে গল্প বলছেন। আমি বানিয়ে যে গল্প বলছি না, এই পরিসংখ্যানগুলো তার প্রমাণ। একথা ঠিক যে পাটিগণিতের উপর দাঁড়িয়ে রাজনীতি হয় না, রাজনীতির অঙ্কটা একটা অনন্ত সম্ভাবনার অঙ্ক, আমি বারবার বলেছি। এবং তার প্রমাণ হচ্ছে বাইরন বিশ্বাসের জেতা মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র থেকে, যদিও তিনি পরে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন। সাগরদিঘিতে জোট প্রার্থীর ৩য় পজিশনে ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু ৬-৮ মাসের মাথায় যখন উপনির্বাচন হয়েছে, সেখানে দেখা গেছে সুব্রত সাহার মৃত্যুতে, সেখানে দেখা গেছে যে কংগ্রেস প্রার্থী ৩ নম্বর থেকে ১ নম্বরে উঠে এসে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। কিন্তু সম্ভাবনার এই অঙ্ক কষতে গেলেও আমরা হাতে যে পেন্সিল ছাড়া যে পাটিগণিতের যে সামান্য সংখ্যা পড়ে থাকে, সেগুলোকে বাদ দিয়ে কষতে পারি না। কারণ সম্ভাবনার গতিমুখ যদি আমাদের ভাবতে হয়, বুঝতে হয়, তাহলে এই বস্তুগত ফিগারগুলো আমাদের কাজে লাগে। আমার যেটা বক্তব্য, ২০২৪-এ এই যে নড়াচড়াটা ঘটেছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের শাসক দল খেয়াল করেছেন, খেয়াল করার পরই তারা কিন্তু ভিতরে ভিতরে রণকৌশলগতভাবে অনেক আগ্রাসী হয়ে উঠেছে। উপরের দিকে এই আগ্রাসনের নমুনা হচ্ছে যে মুহূর্তে বসিরহাটের পীরজাদা খোয়াবুদ্দিন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের দিকে চলে গেছেন, সঙ্গে সঙ্গে কট্টর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত কাসেম সিদ্দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বডি ফেলে দিয়ে কার্যত তৃণমূল কংগ্রেস শিবিরে নিয়ে এসেছে। আর নিচের দিকে আগ্রাসনের নমুনা হচ্ছে, যেটা দীপ্তেন বলেছে, যে তৃণমূল কংগ্রেসের বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তিকে ভোট দিলে কি হতে পারে তার পরিণাম, যেটা ভাঙড়ের ভোটাররা আগে দেখেছিলেন। পঞ্চায়েতের রক্তাক্ত ভোটের ইতিহাস আপনাদের মনে থাকবে। রাজ্যপাল কমেন্ট করেছিলেন যে নরক শূন্য হয়ে গেছে, শয়তানরা সবাই এখানে নেমে এসেছে। এই কালীগঞ্জে যে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ির উপর প্রবল বিজয় উল্লাসে আক্রমণ, সেটা কিন্তু তারই নিচুতলার এই আগ্রাসী নীতি রিফ্লেকশন বা এক্সিকিউশন বলতে পারে। আমরা অবাক হয়ে দেখলাম, রাজ্য পুলিশ প্রথমে টুইট করে বলল যে বোমা ছোড়ায় মৃত্যু হয়েছে, বোমার আঘাতে মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে টুইট করে বললেন যে একটি বিস্ফোরণে মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে 10 মিনিটের মাথায় রাজ্য পুলিশ তার অফিসিয়াল অ্যাকাউন্টে টুইটটা বদলে দিয়ে বলল যে হ্যাঁ, একটা বিস্ফোরণে মৃত্যু হয়েছে। মানে পরে যাতে বেনিফিট অফ ডাউট দেওয়ার জায়গাটা অভিযুক্তদের, ধৃতদের খোলা থাকে, তার জন্য প্রথম থেকেই কেস সাজানো শুরু হয়ে গেছে। লজ্জাজনক ঘটনা। আমাদের মেন স্ট্রিম মিডিয়া এটাকে উল্লেখ করলেন না যে রাজ্য পুলিশের অফিসিয়াল টুইট 10 মিনিটে বদলে গেল। তো যাই হোক, আমি আবার মূল প্রশ্নে আসি যে আমার এই কথার পরও কেউ বলতে পারেন যে দেখুন, হ্যাঁ, ওটা তো মালদা মুর্শিদাবাদের ঘটনা,
আপনি কালীগঞ্জে তৃণমূলের এতটা আগ্রাসী হওয়ার তাহলে কারণ কি? সংখ্যালঘু ভোটের দুর্গ আগলানোর জন্য। এখন এই ভোটটাতে সংখ্যালঘু ভোটের ব্যাপারে তৃণমূল প্রথম থেকেই স্পর্শকাতর ছিল, এটা স্পষ্ট। কারণ শুভেন্দু অধিকারীরা তাদের সাম্প্রদায়িক মেরুকরণের লাইন নিয়ে এগোচ্ছিলেন। শুভেন্দু অধিকারীরা যতটা ফলাফল ভালো ভেবেছিলেন বিজেপির এই হিন্দুত্বের রাজনীতির উপর দাঁড়িয়ে, বাস্তবে অতটা ভালো হয়নি। এবং যে ভোটটা কম পড়েছে তাতে তারপরেও শুভেন্দু অধিকারীদের প্রায় 10,000 ভোট কমে গেছে, 11,000 ভোট কমে গেছে, এইটাকে ব্যাখ্যা করা সম্ভব না। কারণ মোরলেস এই কালীগঞ্জে আমরা হিসেব করে দেখছিলাম 90,000-এর কাছাকাছি হিন্দু ভোট আছে। তো শুভেন্দু অধিকারীরা তাহলে 52,000 ভোট পেয়েছেন, 90,000 ভোট যেটা হিন্দুদের ভোট পড়েছে, পোল ভোটের কথা আমরা বলছি, বাকি ভোট তাহলে এলো না কেন? আসা উচিত ছিল তো। আর আবেগ যদি সত্যি কাজ করতো তাহলে বিজেপির শতাংশের হিসেবে ভোট কমে যেত না। বিজেপির প্রায় 3% ভোট কমে গেছে, 31% কাছাকাছি ভোট সেখানে ছিল লোকসভা এবং গত বিধানসভাতে। সেখানে এই উপনির্বাচনে বিজেপির ভোট 28%, সামান্য বেশি, প্রায় 3টে সূচক তারা স্লিপ ডাউন করেছে 3%। কিন্তু তারপরও যেটা ইন্টারেস্টিং ফিগার্স, আমরা যেটা আবারও বলতে চাইছি যে কেন সংখ্যালঘু ভোটের প্রশ্নে তৃণমূল কংগ্রেস এত আগ্রাসী। গত লোকসভা নির্বাচনে আমরা 84টি বুথ দেখলাম চিহ্নিত করে, 84 ওই এলাকাগুলোতে, যেখানে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র 2%। ছবিটা পরিষ্কার। তার মানে এই বুথগুলো, মানে এই 84টি বুথ, সেখানে বিজেপি মানে সংখ্যালঘুরা অ্যাবসলিউটভাবে ডমিনেট করছেন, অ্যাবসলিউট টু দ্য অ্যাবসলিউট, যে কারণে বিজেপি 2%-এর বেশি ভোট দিতে পারেনি। এবং এই বিজেপি খেয়াল করে দেখবেন যে এই উপনির্বাচনও এই সমস্ত এলাকাগুলোতে এজেন্ট দেওয়ারও কোনো প্রয়োজন আছে বলে মনে করেনি, ফাঁকা ছেড়ে রেখেছিল। বিজেপি যেটুকু ভোট হয়েছে সেটুকু হয়েছে জোরানপুরের একটা পার্টে, আটগাছাতে হয়েছে, প্রপার কালীগঞ্জ হিসেবে যেটা চিহ্নিত সেখানে হয়েছে, মারি 1 থেকে কিছুটা ভোট তারা পেয়েছেন। এই হিন্দু প্রধান এলাকাগুলো আমার পুরো যাত্রাগাছি থেকেও পেয়েছেন কিছুটা। তো আমার পুরো এলাকাগুলোর নাম এই মুহূর্তে বলা সম্ভব না, আমিও এলাকার মানুষ না, কিন্তু যেটুকু খবর নিয়ে দেখেছি যে হিন্দু এলাকা থেকেই তারা ভোটটা পেয়েছে। তাহলে মুসলমান এলাকা নিয়ে টেনশনের তৃণমূলের কারণটা কি? কারণ হচ্ছে যে সাধারণত যে উপনির্বাচনগুলো হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন, সেই উপনির্বাচনগুলোতে জোট প্রার্থী 8%, 9%, 7%-এর বেশি ভোট পায়নি। এটা 11 নম্বর উপনির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর। ইন জেনারেল আমি সাগরদিঘিটা বাদ দিয়ে বলছি, সাগরদিঘিতে আপনারা জানেন কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন। এখন বিষয় যেটা যে 84টা বুথের কথা আমরা বলছিলাম বিজেপি মাত্র 2% করে ভোট পেয়েছে, সেখানে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 62% ভোট পেলেও বাকি 32% ভোট কিন্তু সিপিআইএম প্রার্থী সাদির দিকে গিয়েছিল। অর্থাৎ সংখ্যালঘুরা 2021-এ যেমন সুইপ করে টোটালিটিতে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসে, যে মুহূর্তে তারা কিছুটা তাদের হতভম্ব অবস্থা থেকে বেরোতে পেরেছেন আফটার কোচবিহার ফায়ারিং ইনসিডেন্ট, এবং অবশ্যই নো ভোট টু বিজেপির যে ক্যাম্পেইন ছিল, সে মুহূর্তে কিন্তু সংখ্যালঘুরা ভিতরে ভিতরে একটা অংশ, নিঃসন্দেহে মেজরিটি অফ দ্য মাইনরিটিস এখনও শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ব্যাপারে কোনো ইলুশন রেখে লাভ নেই, কিন্তু একটা অংশ মাইনরিটির মধ্যে যারা দৈনন্দিন অভিজ্ঞতায় বুঝছেন যে বিজেপিকে ঠেকানোর জন্য চোখ বুজে তৃণমূলকে ভোট দিতে গিয়ে আমাদের বস্তুগত অনেকগুলো জায়গা শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভিতরে ভিতরে বিকল্প খুঁজতে শুরু করেছে। এবং সেই বিপদটা তৃণমূল কংগ্রেস নিজেও তৃণমূল স্তরে জানে, গ্রাউন্ডে জানে, সেজন্যই তাদের টার্গেট এই বিজয় উল্লাসের পর বিজেপি নয়, সিপিআইএম পরিবার। এই ব্যাপারটাতে কোনো অবকাশ রাখবার, সন্দেহ রাখবার কোনো দরকার নেই। কারণ
যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2021-এর নির্বাচনে ভোট ছিল 12%-এর কাছাকাছি, পুরো 12% নয়, 11.8% হবে, সেই কালীগঞ্জেও এই এত কিছুর পরও জোট প্রার্থীর ভোট বেড়ে দাঁড়িয়েছে 15.21। লোকসভা নির্বাচনে ফলাফলের তুলনায় এটা খারাপ, কারণ লোকসভাতে জোট প্রার্থী যা ভোট পেয়েছিলেন তার থেকে 2% বা 2.5% কম ভোট ওটা। কিন্তু মনে রাখতে হবে যে উপনির্বাচনের ক্ষেত্রে একটা ভোট শতাংশের হারে বিরোধীরা যারা থাকেন তাদেরকে খুব উথাল পাতাল পরিস্থিতি না থাকলে একটা ডাউন সিনড্রোম থাকে। দ্বিতীয় কথা, জোটের প্রার্থীকে নিয়ে, বিশেষ করে কংগ্রেসের প্রার্থীকে নিয়ে কংগ্রেস সমর্থকদের মধ্যে প্রশ্ন ছিল, সিপিআইএম নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যেও প্রশ্ন ছিল, কারণ এই প্রার্থী 2021-এ জোট প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং প্রায় 5,000 ভোট কেটে নিয়েছিলেন। আমার মনে হয় যে প্রার্থী যদি আরেকটু সর্বজনগ্রাহ্য প্রার্থী জোটের হতো তাহলে পারে এই 15.21% ভোটটা আরও বাড়তো, অন্তত 17% পৌঁছে যেতে পারত। আর হিন্দুত্বের যে হাওয়া, সেটাও একটা কারণ হিসেবে কাজ করেছে। আমার নিজের অঙ্ক বলছে যে কিছু নন মাইনরিটি ভোট জোট থেকে বেরিয়ে গেছে। বিশেষ করে যখন আমরা দেখেছি যে শেষ রাউন্ডগুলোর গণনা চলছিল, সেখানে যখন তৃণমূল কংগ্রেস বা বিজেপি প্রার্থী 20,000 30,000 ভোট টেনে বেরিয়ে নিয়ে গেছেন, সেখানে জোট প্রার্থীর ভোট হয়েছে মাত্র 4,000 বা 5,000। তো সেটাও একটা ফ্যাক্টর রয়েছে বলে আমার ধারণা। কিন্তু তৃণমূলের আক্রোশের মূল কারণ সংখ্যাগুরু ভোটে এই জোট প্রার্থীর অংশীদারিত্ব নয়, তার মূল কারণ হচ্ছে আমি যা ফিগার আপনাদের কাছে পেশ করলাম, যে ফিগারের উপরে দাঁড়িয়ে আমি বারবার বলার চেষ্টা করছি যে সংখ্যালঘুরা বিকল্প খুঁজছেন। ফলে যদি সত্যি কোনো বিকল্প শক্তি সামনে চলে আসে বামপন্থীদের নেতৃত্বে, যেখানে সংখ্যালঘুরা যারা বীতশ্রদ্ধ এই শাসক দলের ক্ষেত্রে তারা জায়গা খুঁজবেন, সেই সম্ভাবনা অঙ্কুরে বিনাশ করবার জন্য তৃণমূল স্তরে এই হামলা। এটা আমার বিশ্লেষণ, আমার মতামত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারেন। আমি যেটুকু বলেছি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছি। আমি আশা করব যারা মতামতে অংশ নেবেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলবেন। TheNewsCounter.s এর এপিসোড এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।